বাহান্নর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সব ক্ষেত্রে নেতৃত্বের জায়গায় ছিলেন ছাত্ররা। আর সবশেষ ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে টানা ১৫ বছর ধরে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে ১৬ কোটি মানুষকে নতুন করে বিজয়ী করতেও সেই ছাত্র জনতায় নেতৃত্ব দিয়েছে। যেখানে গুলির সামনে বুক পেতে দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা, বিনিময় ইতিহাসের কালো অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছে স্বৈরাচার ও তার সহযোগীরা। আর সব কিছুই সম্ভব হয়েছে ছাত্র জনতার ঐক্যের কারণে। তবে গণঅভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ছাত্র সংগঠনগুলো কতটা ঐক্য ধরে রাখতে পারছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, রয়েছে চ্যালেঞ্জও। দর্শক, বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন এখন প্রকাশে। আজ আমরা আলোচনার নাম দিয়েছি তারুণ্যের বিজয়। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশের বৃহৎ ৩টি ছাত্র সংগঠনের শীর্ষ নেতা। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। আপনাদের সকলকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদ রাকিব। আমরা শুরুতে একটু যেতে চাই হাসনাত আবদুল্লাহ আপনার কাছে। আপনি জানেন যে আজ বিজয়ের মাস শুরু হলো। বিজয়ের মাসে ছাত্র সংগঠনগুলো এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কতটা ঐক্য ধারণ করে আছে? দেখুন, এখনো পর্যন্ত আমাদের ৫ অগাস্ট পরবর্তী যে বাংলাদেশ, মানে ২৪-এর যে বাংলাদেশ যেটাকে আমরা বলি, সেই বাংলাদেশে সেটা ঠিক যে ২৪ পরবর্তী বাংলাদেশে আমাদের কিছু আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রিন্সিপালসে আমাদের ডিসএগ্রিমেন্ট হয়েছে। কিন্তু মোটা দাগে আমাদের যে প্রিন্সিপালস রয়েছে, যেমন ফেসিবাদের পুনর্বাসন এবং এই যে আমাদের বাংলাদেশে গত ১৬ বছর ধরে যেই ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেটির পুনর্বাসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সময় নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে। সেটিকে নির্মূল করার জন্য বা সেটির এগেনস্টে আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, যারা দীর্ঘ ১৬ বছর যারা আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে, তাদের ঐক্যটি এখনো আছে। তো এটা খুব স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে বিভিন্ন প্রিন্সিপালসে ডিসএগ্রিমেন্ট থাকবে। যদি আমাদের সব প্রিন্সিপালসে এগ্রিমেন্ট থাকে তখন তো আর সেটা হচ্ছে মানে গণতন্ত্রের যেই প্রিন্সিপালস সেই জায়গাটি থাকে না। আসলে খুনি শেখ হাসিনা এই জিনিসটি চেয়েছিলেন, উনি যেটিকে ঠিক মনে করবেন সেটার মধ্যেই সবাইকে একমত, মানে ফোর্সফুলি সবাইকে উনি একমতে নিয়ে আসবেন। তা আমরা মনে করছি এটা ছাত্র সংগঠনগুলোর সৌন্দর্য। তবে ছাত্র সংগঠনগুলো আমার দুই পাশেই বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন, যাদের গত ১৬ বছরের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস রয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল এবং হচ্ছে শিবির, তাদের দুইজনের কাছে আমাদের হচ্ছে বর্তমান বাংলাদেশের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। এই যে ছাত্র সংগঠনগুলোর ঐক্য যেটি তৈরি হয়েছে প্রিন্সিপালসের ক্ষেত্রে, সেটিকে ধরে রাখার ক্ষেত্রে তাদের অনেক বেশি দায়িত্বর আরও বেশি প্রয়োজন আছে, আমি বিশ্বাস করি। জি রাকিব ভাই, নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় সংগঠন, অনেক নেতাকর্মী। তারুণ্যের বিজয় হয়েছে আপনাদের মাধ্যমেই, সকল ছাত্র সংগঠনের নেতৃত্বে। সেই তারুণ্যের বিজয়ের পর আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে, যেখানে আপনারাও আছেন, সকল ছাত্র সংগঠন রয়েছে। সেখানে ছাত্র শিবির একটি ইতিমধ্যে আয়োজন করেছিল, ৩৪টি ছাত্র সংগঠন গিয়েছিল, সামাজিক সংগঠন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিল। ছাত্রদল যায়নি কেন? জি ধন্যবাদ। প্রথমত যে আপনি বলেন যে ছাত্র সংহতি যে আমাদের সপ্তাহটা ঘোষণা করা হয়েছে, এটি সেন্টেন্সটা এটা হবে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার রয়েছে তাদের নেতৃত্বে, তাদের উদ্যোগে হয়েছে এটা। জি, এখানে নেতৃত্ব দেওয়ার, এখানে নেতৃত্ব তারাও দাবি করে না, আমরাও সেই দৃষ্টিতে দেখি না যে ছাত্রদল কিংবা আমাদের নেতৃত্ব দিতে হবে, সেরকম না। আমরা আমাদের সংগঠনের স্বকীয়তা নিয়ে রাজনীতি করেছি। প্রকাশ্য কমিটি ঘোষণা করে, প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একমাত্র ছাত্র সংগঠন বৃহৎ পরিসরে সকল বিশ্ববিদ্যালয় এবং জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা কর্মসূচি করেছি। সেই স্বকীয়তা রেখেই আমরা এখনও প্রকাশ্যভাবে আমাদের সকল কর্মসূচি, কর্মপন্থা আমরা নির্ধারণ করে থাকি। তো এই আরেকটি বিষয় হলো যে আপনি যেটা বলেছেন যে দাওয়াতের বিষয়টি, তখন তো আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের শীর্ষ নেতৃত্ব অধিকাংশ সময় ঢাকার বাইরে থাকতে হচ্ছে। কারণ আমাদের এই সাংগঠনিক তৎপরতার কারণেই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী, আপনি হয়তো রাজধানী ঢাকা শহরে থেকে অনেক ক্ষেত্রে ফিল করতে পারবে না, অনেকেই পারে না,
যে তৃণমূলে বিশেষ করে ইউনিয়নে ওয়ার্ডে ছাত্রদলের কি ধরনের জনপ্রিয়তা নিশ্চিতভাবে আমরা দেখি আমরা সেটা। এটি বিভিন্ন কারণ রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, ঐতিহাসিকতা রয়েছে, হ্যাঁ, আদর্শ রয়েছে, ভালো লাগা ভালোবাসা রয়েছে। তো সেই প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে উপজেলা লেভেলে যে কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে ছাত্রদলের একক এবং অনবদ্য জনপ্রিয়তা রয়েছে। এখানে আপনি বিভিন্ন নেতৃত্বে একটা বিষয় থাকে, বিএনপির যে শীর্ষ তার মানে নেতৃত্ব, আপনারা কাজের সে কারণে ব্যস্ততার কারণে যেতে পারেননি। হ্যাঁ, তো এগুলোকে আমরা কঠোরভাবে মনিটরিং করে বাংলাদেশের যে এখন বর্তমানে একটি যে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ভূমিকা রাখার প্রচেষ্টা করে যাচ্ছে, আমরা সেখানে সর্বাত্মক বেশি ভূমিকা পালন করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের ব্যস্ততা ছিল এই। আচ্ছা, আপনারা এমন আয়োজন করবেন কিনা, যেহেতু সপ্তাহ চলমান এখন না, রয়েছে? এক সংগঠন করেছে কারণে আরেক সংগঠনকে সেই মডেল ফলো করতে হবে, সেটি তো কোনো বিষয় না। আমরা আমাদের যখন মনে করব, আমরা আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে, ছাত্র শিবিরের সাথে ইতিমধ্যেই আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে আমাদের নয়াপল্টন পার্টি অফিস রয়েছে, ইতিমধ্যে তারা আমাদের আমন্ত্রণ বারবারই অ্যাকসেপ্ট করেছে এবং আমরা তাদের সাথে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে এই কমিটির সাথেই। জি, আমরা আবার ফিরবো। মঞ্জুরুল ইসলাম, একটু জানতে চাই, যদি ছাত্রদল এমন আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দেয়, নিশ্চিত মানে যাবেন কিনা সেখানে আপনারা? ধন্যবাদ জানাচ্ছি এখন টিভিকে এবং আজকের এই অনুষ্ঠানে। ছাত্র শিবির আমি মনে করি যে নিয়মতান্ত্রিক একটি ছাত্র সংগঠন। ছাত্র শিবির গঠনমূলক কার্যক্রমে বিশ্বাসী এবং ছাত্র শিবির সেই ধরনের কাজ করে যাচ্ছে। আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে এবং বিগত আওয়ামী দুঃশাসনের এই সময়গুলো যারা নির্যাতিত, যারা ফ্যাসিস্ট রেজিম হাসিনা এবং তার দোসর হিসেবে ভূমিকা পালন করে নাই, এরকম যে কোনো ছাত্র সংগঠনই যদি আমাদেরকে ইনভাইট করে আমরা সবসময় প্রস্তুত আছি এবং তাদের সাথে বসার জন্য আমরা একমত আছি। এবং যদি ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আছেন, সে জানেন আমাদের সাথে মোটামুটি রেগুলারই কথা হয়, চেষ্টা করি যোগাযোগ করার জন্য, পারস্পরিক দেখা হয়, তাদের অফিসে যাওয়া হয়। সব মিলে ছাত্রদল যদি এরকম কোনো আয়োজন করেন বা এর চাইতে অন্য ভিন্ন আঙ্গিকে কোনো আয়োজনও যদি করে, ইসলামী ছাত্র শিবির সেখানে থাকবে ইনশাল্লাহ। যে এখন সংহতি চলছে, সংহতি সপ্তাহ যেটি, সেখানে আপনাদের যে কাজগুলো করবার কথা ছিল ছাত্র সংগঠন হিসেবে, বিভিন্ন কলেজে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেটি কি হচ্ছে? আমরা খুব বেশি দেখছি না। আমাদের এই সপ্তাহব্যাপী সংহতির ক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছি। এর ভিতরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে মতবিনিময়, এবং মিডিয়ার সাথে, মিডিয়া ব্যক্তিত্ব যারা এবং মিডিয়ার সাংবাদিক এবং এর জাতীয় ব্যক্তিদের সাথে আমাদের মতবিনিময় করা। এবং আমরা ক্যাম্পাসের বাইরে সারা দেশে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান আছে। কিছু মিডিয়াতে আসছে, কিছু মিডিয়াতে হয়তো আসছে না। আর সেন্ট্রাল থেকে আমরা উল্লেখযোগ্য যেটা গতদিন ছাত্রদের সাথে, ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় করেছি, এবং এর বাইরেও আমাদের আরও নানা কর্মসূচি যেগুলো আছে ইন্টারনালি চলমান। হাসান, একটু আপনার কাছে জানতে চাই যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের 24শে গণঅভ্যুত্থান হলো এবং সেখানে ছাত্রদল বা ছাত্র শিবির শুধু নয়, একদম সবাই রাজপথে নেমে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এরপরে আমরা সম্প্রতি দেখছি সেই ছাত্ররাই যারা পুলিশের সামনে বুক পেতে দিয়েছে, গুলির সামনে, সেই ছাত্ররা আমরা দেখছি এখন একে অন্যরা আবার সংঘর্ষে জড়াচ্ছে। বিভিন্ন ঢাকার আপনারা দেখছেন নিশ্চয়ই 3-4টি কলেজে সংঘর্ষ হলো, চট্টগ্রামে হলো, সেখানে আমরা ছাত্রদল বা ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ দেখেছি। মানে সেই আকাঙ্ক্ষা যেটি ছিল সেখান থেকে ছাত্ররা সরে আসলো নাকি? ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে বিষয়টি এরকম না। আপনারা দেখেছেন এখানে একটা ললেসনেস অ্যান্ড ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন, শুধুমাত্র আপনার এটার অনেকগুলো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে গত একটা এই ফেসিবাদের যে দীর্ঘ 1.5 যুগের বেশি সময় যে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু সেখানে যে মূল্যবোধের যে বিষয়টি ছিল সেটির একটি দীর্ঘ অনুপস্থিতি ছিল শিক্ষার্থীদের মধ্যে। দ্বিতীয়ত যে বিষয়টি ছিল একটা ললেসনেস অ্যান্ড ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে এই ফেসিবাদের পতনের পর। তো যেখানে দেখা গেছে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীটি রয়েছে, আপনি যদি দেখেন যে সেখানে হচ্ছে 2 দিন আগে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে তারা হচ্ছে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়। তো সেই জায়গাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের প্রত্যাশিত ভূমিকা রাখার প্রয়োজন ছিল তারা কিন্তু সেটি দেখাতে ব্যর্থ হয়েছে। আমাদের এই ফেসিবাদকালীন সময়ে আমরা দেখেছি বিভিন্ন কর্মসূচি আমাদের যখন দিতে হতো তখন আমরা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কর্মসূচি দিতে হতো। এই সাইন ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে যদি কর্মসূচি আমরা দিতাম সেটিও ইন্টেলিজেন্স ইউনিট জেনে যেত।
কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রকাশ্যে ঘোষণা দিয়ে পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হচ্ছে, সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রত্যাশিত যে ভূমিকাটি সেটি রাখতে পারছে না। তৃতীয়ত, এক্ষেত্রে মিডিয়ার যে বিষয়টি, মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা দেখা যায় কি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফোকাস করি, জুডিশিয়ারির প্রবলেম ফোকাস করি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রবলেমগুলোকে আমরা ফোকাস করি, কিন্তু মিডিয়ার এক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদ পরবর্তী সময়ে আমাদের মিডিয়ার কাছ থেকে যে ধরনের বস্তুনিষ্ঠ এবং ফ্যাকচুয়াল এবং প্র্যাগমেটিক যে ধরনের সংবাদ পরিচালনা পরিবেশনার প্রয়োজন ছিল, সেই জায়গাটিতে তাদের একটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনারা দেখবেন যে গত 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার যে ইতিহাস রয়েছে, সেগুলোতে কিন্তু মিডিয়া সেভাবে ফোকাস না করে বরং এই কিছু দিনে, গত 100 দিনে বা 24 পরবর্তী বাংলাদেশে খুব স্বাভাবিক, এত বিপ্লবের পরে, এত বড় ধরনের একটা গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই পুরো সিস্টেমের মধ্যে এক ধরনের অ্যানোমালিস ক্রিয়েট হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের 16 বছরের ক্ষতটা ভুলে গিয়ে এই 16 দিনের অথবা 16 সপ্তাহের এই ভূমিকাটাকে বা এই অ্যানোমালিসটাকে বড় করে দেখানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। আমরা মনে করি এই সামষ্টিকভাবে এই সংঘর্ষগুলোকে সেখানে একটা ইনস্টিগেট করছে বা প্ররোচনা যোগাচ্ছে। সেই জায়গাতে আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করছি, যেমন ছাত্র দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেমন সোহরাওয়ার্দী কলেজে, হ্যাঁ যদিও শুরুর দিকে ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটা নেতিবাচক একটা সম্পর্কের শুরু হতে যাচ্ছিল, কিন্তু দায়িত্বশীল ভূমিকার কারণে সেই জায়গাটিও কিন্তু মিটিগেট হয়ে গিয়েছে। তো আমরা এই জায়গাতে বিষয়টি এমন না যে ছাত্র সংগঠনগুলোর অনৈক্যের কারণে এই ধরনের প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে। আমাদের এখানে সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতাগুলো আমাদের যে 16 বছর একটা সেট আপ হয়েছিল, সেই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে এবং ছাত্র সংগঠনগুলোর সেখানে ভুল ত্রুটি রয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের যারা অতীতের যারা রাজনীতি করে গিয়েছে তাদের রাজনৈতিক ভুলের মাসুল এখন আমাদের তরুণ প্রজন্মকে গুনতে হচ্ছে, এবং আমরা মানসিকভাবে প্রস্তুত এই ভুলের মাসুলটা আমাদেরকে আরও কিছুদিন দিতে হবে। আচ্ছা রাকিব, এখানে একটু জানতে চাই, আমরা চট্টগ্রাম পলিটেকনিকে দেখেছি 21 নভেম্বর কি হয়েছে, আমরা দেখেছি ঢাকার সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কিংবা হাবিব মোল্লা কলেজে, আপনি সবই জানেন, দেখেছেন, সেখানে হাজার হাজার ছাত্র ছিল এবং সেই ছাত্র নিশ্চিতভাবেই কোনো না কোনোভাবে ছাত্র দলের কর্মী, ছাত্র শিবিরের কর্মী বা অন্য কোনো ছাত্র সংগঠনের কর্মী, এরা নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে আসেনি, আপনাদের কোনো না কোনো দলের কর্মী। তার মানে কি আমরা বিষয়টি এমন কিনা যে আপনাদের নিয়ন্ত্রণ নেই ছাত্রদের উপর বা আপনাদের নেতাকর্মীদের উপর, এমন কিনা বিষয়টি? ধন্যবাদ। না, এই কথাটি সত্য না যে সোহরাওয়ার্দী কলেজ কিংবা কবি নজরুলের সকল শিক্ষার্থী কোনো না কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত, এটি তো সত্য না। ছাত্র সংগঠনের সাথে সবাই তো জড়িত হতে পারে না, বিভিন্ন পারিবারিক, সামাজিক বিভিন্ন বিষয় থাকে, ব্যক্তিগত। তো এখানে আমাদের তো একটা নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী রয়েছে। আমাদের তো যদি প্রকাশ্য শিবিরের নেতাকর্মী সম্পর্কে আমার ধারণা নেই এই দুই কলেজের, কারণ আমি তাদের সম্পর্কে, তাদের কমিটির সম্পর্কে জানি না, কিংবা আত্মপ্রকাশ করেছে কিনা আমি জানি না। তো আমাদের ছাত্রদল কমিটি তো ঘোষিত কমিটি, সোহরাওয়ার্দী কলেজে এবং কবি নজরুল আমাদের ঘোষিত কমিটি। তো সেই ঘোষিত কমিটিতে যে 500 যদি হয়ে যদি থাকে, ঘোষিত কমিটি কিন্তু তাও সেটা প্রায় 1 বছর আগের পূর্ণাঙ্গ কমিটি, তাহলে সেখানে যারা রয়েছে যে নেতাকর্মী, তাদের দায়িত্ব তো আমরা নেবই, যে তারা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে অবশ্যই দায়িত্ব তো আমাদের নেব। কিন্তু এই দুইটি কলেজের ক্ষেত্রে, যেটি এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এখানে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে এবং আমার মনে হয় পেছনে হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার ইন্ধন কিংবা যারা পতিত ফেসিবাদের দূষর যারা, তাদের নানাবিধ বিষয় এখানে জড়িত রয়েছে। এখানে আমরা আমাদের মতো করে ছাত্রদলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই নয়, সামান্যতম হামলা এটা কোনোভাবেই কাম্য নয়। তবুও সেটা ক্ষুদ্র একটা ইস্যু থেকে, সামান্য একটা ইস্যু থেকে একটা বৃহৎ ইস্যুতে রূপান্তরিত হয়েছে। আমি এই প্রেক্ষাপটে আরেকটি বিষয় বলতে চাই, আমি হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ দিতে চাই যে তিনি মিডিয়ার যে বিষয়টা তুলে ধরেছেন, এটি সত্যি দুঃখজনক। এটির আমাদের মূলে যেতে হবে। হয়তোবা যেহেতু নির্দলীয় সরকার রয়েছে, তারা হয়তোবা দীর্ঘমেয়াদী হয়তো তাদের চিন্তা ভাবনা নেই, প্লাস হলো স্বাভাবিকভাবেই তারা স্বল্প সময়ের জন্য ক্ষমতায় থাকবে, এটি সাধারণ জনগণের প্রত্যাশা, আর তাদেরও মাইন্ড সেট আপ সম্ভবত এই ধরনের। সে কারণে মিডিয়ার যে মালিক, আপনি যদি মালিক পরিবর্তন যদি না করেন, সে যদি ইউরোপে গিয়েও বসে থাকে, সে কিন্তু ঠিকই এখানে তার কন্ট্রোলটা রয়ে গেছে। তার হয় আত্মীয় স্বজন, তার ছেলে নয় মেয়ে একজনকে বসাইতেছে। কিন্তু তাহলে যদি আমরা কেন, বাংলাদেশে কি সেই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা ছিল না?
যারা একটা ছেলেকে, আমাদের ছাত্রদলের প্রায় 500 ছাত্রদলের নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছে। আপনি একজন অনুসন্ধানী রিপোর্ট পেয়েছেন? এই বড় বড় যে মিডিয়া হাউসগুলো রয়েছে, যারা কোথায় থেকে ধরে নিয়ে গেল, কিভাবে তাকে কোথায় গিয়ে গুম করে ফেললো, কিংবা এখানে কোন কোন কর্মকর্তা জড়িত, পুলিশের কিংবা র্যাবের কারা কারা জড়িত, একটি অনুসন্ধানী রিপোর্ট পেয়েছেন? একটি অনুসন্ধানী রিপোর্ট 15.5 বছর আপনি দেখবেন না, লক্ষ্য করে দেখবেন। তাহলে তাদের কাজটা কি? সাংবাদিকতার কাজটা কি? সে কারণে আমি তাদেরকে দায় দিই না। এই দায়টা টোটালি হলো যে মিডিয়ার হাউসগুলোর যে মালিক যারা রয়েছে তাদের দায়, কারণ তারা সেভাবেই সেই মিডিয়া হাউসকে পরিচালিত করেছে, তাদের ফেসিবাদের একজন দূষর হিসাবে পরিচালনা করেছে। তো এখন তাদের নিকট নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ যেটি বললেন যে মিডিয়া ফোকাস করে এই 100 দিনের কর্মকাণ্ডে কি ভুলগুলো রয়েছে, এখানে কিভাবে একজনের মাথায় একটু বাড়ি দেওয়া হয়েছে, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো যাবে এই দেশ মনে হয় শেষ ধ্বংসের দ্বার প্রান্তে। তো সেজন্য আমি তাদেরকে একটা আহ্বান জানাবো, যখন হাসনাত আব্দুল্লাহরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের ব্যানারে আমরা ছাত্রদল জীবন বাজি রেখে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সকল ছাত্র সংগঠন, তারা যেন বিগত 15.5 বছরে কোন কোন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে স্পষ্টভাবে যেন তিনি বলেন, নাম সহ। তার ডকুমেন্টস লাগলে আমি তাদেরকে দেব। কারা কারা খুনের শিকার হয়েছে তাদের নামগুলো বলতে হবে। তো আমি যতটুকু লক্ষ্য করি তারাও তাদের বক্তব্যগুলো এড়িয়ে যায়। তো মিডিয়া ওই সুযোগটা নেয়, মিডিয়াও তারা যে স্টাইলে বলে। তো বারবার যখন আপনি বলবেন, আপনি বক্তব্য সঠিক তথ্য তুলে ধরবেন যে কারা ওই সময় গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কারা যুগের অধিক সময় রাজপথে ছিল, কাদের আমাদের কাদের শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয়নি, আমাদের কয়েক হাজার নেতাকর্মীদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি। এই চিত্রগুলো তুলে ধরলে মিডিয়া যে আমি আপনার প্রশ্ন সঠিক পথে আসবে বলে বিশ্বাস করি। একটু আপনার কাছে জানতে চাই মঞ্জুর ইসলাম, কয়েকবারই কিন্তু ছাত্রদলের সভাপতি বলেছে ছাত্রদল প্রকাশ্য ঘোষিত কমিটি সব জায়গায় আছে, তিনি কয়েকবারই প্রকাশ্য শব্দটা ব্যবহার করেছে। সেক্ষেত্রে এই যে কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজ এইসব জায়গায় ছাত্র শিবিরের কমিটি আছে কিনা, আর যদি না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনাদের নেতাকর্মী এখানে ছিলেন না? আচ্ছা, ধন্যবাদ। রাকিব ভাই যেটা বলছেন, প্রকাশ্যে আমাদের সংগঠনের বিগত আমি দুঃশাসনের সময়গুলোতে থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের সকল কার্যক্রম খুবই সুচারুভাবে সম্পন্ন হয়। এবং ইসলামী ছাত্র শিবিরের আমি যদি মনে করি ছাত্র শিবির 1977 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যত কার্যক্রম পরিচালনা করেছে তার প্রত্যেক দিনের আর্কাইভ থেকে প্রত্যেক দিনের তথ্য দিতে ইসলামী ছাত্র শিবির সক্ষম, সেই সক্ষমতা ইসলামী ছাত্র শিবির রাখে। আমরা আমাদের কলেজগুলোতে বা আমাদের ক্যাম্পাস বা মহানগর সকল ক্ষেত্রেই আমাদের সংগঠনের কমিটি আছে এবং ঘোষিত কমিটি। আমরা আমাদের কমিটির ক্ষেত্রে সাংগঠনিক স্ট্রাকচার যেহেতু এখানে আলোচনার সুযোগ নেই, এতটুকু বলতে পারি যে আমাদের বড় যে ক্যাম্পাসগুলো আছে সেখানে স্পষ্ট করেই আমাদের কমিটিগুলো ঘোষণা আছে। এর বাইরে ছোট ছোট যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতেও আমাদের কমিটি ঘোষিত, বাট সেটা মিডিয়া ফোকাস না হওয়ার কারণে হয়তো আমরা আমাদের দায়িত্বশীলদেরকে সেইভাবে আমরা চিনি না বা আমাদের মিডিয়া অঙ্গনে তাদেরকে পরিচিত করতে পারিনি। এটা ছাড়া ভিন্ন কোনো কিছু নাই। আমাদের উল্লেখযোগ্য কলেজগুলোতেই আমাদের সংগঠন আছে এবং ঘোষিত সংগঠন এবং ওপেন কার্যক্রম পরিচালিত হয়, ছাত্র শিবির পরিচালিত করেন। জি, আমরা বাড়ি ফিরবো। হাসনাত আব্দুল্লাহ, রাকিব ভাই বেশ কয়েকটা প্রশ্ন আপনার কাছে রেখেছে, আমিও একটু সেটি জানতে চাই। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সেখানে ছাত্র দলের যারা ত্যাগী নেতা বা শিক্ষা জীবন ধ্বংস হয়েছে বা গুম হয়েছে, খুন হয়েছে, সেগুলো কেন আপনারা বলেন না, কেন অ্যাভয়েড করে যান? আমি সে উত্তর জানবো। তো দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে। কথা বলছিলাম তারুণ্যের বিজয়। আমরা ছিলাম হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে। ছাত্রদলের সভাপতি আক্ষেপ করে বলছিলেন যে গত 15-16 বছরে ছাত্রদলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কর্তৃত্ববাদী সরকারের হাতে গুমের শিকার হয়েছে কিংবা খুন হয়েছে, অনেকে ছাত্রত্ব শেষ করতে পারেনি নির্যাতনের কারণে, তিনি একটি শব্দ বলেছেন, আপনারা সেটি যখন বক্তব্য বিবৃতি দিচ্ছেন এড়িয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, তার মানে হচ্ছে এড়িয়ে যাচ্ছেন, উনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। আমি ওনাকে একদম লাইভ প্রোগ্রাম ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের কোনো বক্তব্যে, আমাদের ইভেন আজকে যখন প্রোগ্রামটা দেখবেন, আজকে প্রোগ্রামে বলেছি আমার দুই পাশে দুইটি ছাত্র সংগঠনের রয়েছে যাদের দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের নির্যাতন, নিপীড়ন, গুম খুনের একটা মানে গুম হওয়ার একটা ইতিহাস রয়েছে এবং এই রেজিস্ট্যান্সের একটা ইতিহাস রয়েছে। আমরা সব সময় এই জিনিসটা অ্যাকনোলেজ করি।
আমরা সবসময় অ্যাকনোলেজ করি। আমরা যখন দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্থানটাকে, আমরা যখন দেখেছি যে বিগত ফেসিস্ট সরকার কোনো ছাত্র সংগঠনকে বা ফেসিবাদ বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশে 1 ইঞ্চি পরিমাণও জায়গা দিতে চাচ্ছিল না, ঠিক তখন কিন্তু আমরা আমাদের ব্যানারটি নিয়ে সামনে এসেছি এবং তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে। এখন অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে তাদের যে প্রাপ্তি স্বীকার, যে তাদের গত 16 বছরের নির্যাতন নিপীড়নের, আমরা সবসময় বলে এসেছি যেমন শিবিরের ক্ষেত্রে যেটা হয়েছে, শিবিরকে একদম ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। আপনি যদি কাউকে মারেন বা কাউকে ধরেন, যদি জাস্ট একটা এলিগেশন দেন যে শিবির করতো, তাহলে পুলিশ কেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন, কোনো শিক্ষক তার জন্য ডিফেন্ড করতে আসতো না, তাকে মারা একদম জায়েজ হয়ে গিয়েছিল। অর্থাৎ শিবির মারা ক্যাম্পাসে জায়েজ, একটা শিবির ধরে জবাই কর, শিবির মারা জায়েজ। একই জিনিস হচ্ছে ছাত্রদলের ক্ষেত্রে হয়েছে। আপনি একটা কোনো আপনার ব্যক্তিগত সম্পর্ক কারো ক্ষেত্রে যদি আপনার হচ্ছে সেখানে কোনো কারণে হচ্ছে সম্পর্কটা থাকেনি, তখন যদি আপনি ছাত্রদল ট্যাগ দিয়ে তাকে হচ্ছে আপনি মারেন পিটান ক্যাম্পাসে, আপনি সেটা হচ্ছে জায়েজ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা সবসময় এই জিনিসটা বলে আসছি, কারণ আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন না যে কোনো একটি ছাত্র সংগঠনকে কোনোভাবে এক্ষেত্রে আমাদেরকে ডিভালুয়েট করা হবে, কোনোটাকে ইভালুয়েট করা হবে, বিষয়টা এমন না। আমরা এই ফেসিবাদ সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা মানুষ যারা নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটা এই যে তাদের কথা আমরা শুনতে চাই, তাদের কথা আমরা প্রচার করতে চাই। কারণ আমরা কিন্তু কোনো ছাত্র সংগঠন নয়, বা ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এইখানে তারা হচ্ছে ছাত্র সংগঠন এখনো পর্যন্ত। আমরা কিন্তু এখনো পর্যন্ত ছাত্র সংগঠন না, বরং আমরা হচ্ছি এই যে গণ অভ্যুত্থানটি রয়েছে, এই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে এখনো পর্যন্ত কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু তাদের জায়গা থেকে তাদের একটি সীমাবদ্ধতা যদি আমি আজকে তুলে ধরি, সেটি হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে তারা যে কাজটি করেছে, আপনি যে বললেন না মতানৈক্যের যে জায়গাটি তৈরি হয়েছে, কেন বিভাজনটি তৈরি হয়েছে, বিভাজনটি এই কারণে তৈরি হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে। তখন কিন্তু ব্যাপারটি এমন হয়ে গিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা নিজস্ব বলয়ে চলে গিয়েছে এবং সবাই সবার মতো করে কিন্তু তারা তাদের কাজের স্বীকৃতি চাচ্ছে। এখন স্বীকৃতির জায়গাতে আপনার কখনোই এটি হচ্ছে আওয়ামী একটি টেন্ডেন্সি, কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন। আন্দোলনের বিভিন্ন গতিপথ ছিল এবং প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশনগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। কোনো জায়গায় হয়তো ছাত্রদলের কন্ট্রিবিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। কোনো জায়গায় হয়তো শিবিরের একটা সিদ্ধান্ত ওখান থেকে পেয়েছি, সেটা হয়তো আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। কিন্তু যখন কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নটা আসে, তখন থেকে কিন্তু ডিসএগ্রিমেন্ট তৈরি হয়। সেটির দায়ভার ছাত্র সংগঠনগুলো নিতে হবে। এই দায়ভার কিন্তু শিবিরও এড়াতে পারে না, ছাত্রদল এড়াতে পারে না। ও কারণ আপনি যখন এই গণ অভ্যুত্থানের মানে প্রত্যেকে নিজস্ব রাজনৈতিক, এখানে আমাদের হওয়া উচিত ছিল একটা সমন্বিত, যে সবাই আমরা সংগ্রাম করেছি। অবশ্যই এটা ঠিক, ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য রাজনৈতিক দলের অবদান রয়েছে, কিন্তু আলাদা করে যখন মানে একটা হচ্ছে স্বীকৃতির প্রশ্নটা আসে, স্বাভাবিকভাবেই কাউকে ছোট কাউকে বড়, কারণ পরিমাণগত জায়গা তো সবাইকে ইকুয়াল করা যাবে না। আর সবারই তাদের রাজনৈতিক লড়াইটা অনেক দীর্ঘদিন। একদম আমরা বুঝতে পেরেছি। আপনাকে চ্যালেঞ্জ দিল হাসান আব্দুল্লাহ। সে বিষয়ে আমরা না যাই, একটু জানতে চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রদল কি ভাবছে। আপনারা কি আগে সংসদ নির্বাচন চান নাকি ছাত্র সংসদ নির্বাচন? ধন্যবাদ। এখানে একটি বিষয় স্পষ্ট করি, এটি মানে একটা হাস্যকর প্রকৃতি শোনা যায়, হয়তো আজকের বাস্তবতায় অন্য কিছু ভাবতে পারে। আমরা স্বীকৃতি কার কাছে চাইবো, মানে আমাদের স্বীকৃতিটা কাকে দেবে? আমরা যখন আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যখন 2009 সাল থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার গুম খুনের শিকার হয়েছে, তখন তো অনেকে ছাত্রলীগের আশ্রয়ে ছিল, ছাত্রলীগের পতাকা তুলে আমরা কার কাছে স্বীকৃতি চাই? তখন তার কোনো ছাত্র সংগঠন ছিল না প্রকাশ্য রাজনীতিতে। আপনি বলেন যে প্রকাশ্য রাজনীতিতে তারা বলেছে যে অমুক কমিটি ছিল, যেমন আপনি সরাসরি বলি, দাবি ছাত্র শিবিরে তো আত্মপ্রকাশে ঘটলেই সেদিন যে আমরা জেনেছি আর কি, যে তারা আত্মপ্রকাশ করেছে। এরপরে তো সোশ্যাল মিডিয়া তুলপার যে এই প্রথম ছাত্র, তাদেরকে স্টিম রুল চালানো হয়েছে, অত্যাচার নির্যাতন। এটি তো আমি নিজের মুখে বলছি, শিবিরের উপর স্টিম রুল চালানো হয়েছে। তো একমাত্র ছাত্র সংগঠন তো স্বীকৃতি এই 15.5 বছর পরে এসে কেউ যদি মনে করে যে তারা সেই জায়গায় রয়েছে, এটি খুবই দুঃখজনক। এবং সেটা আপনি কিন্তু বলছিলেন যে তারা বলছে না, এড়িয়ে যাচ্ছে। না যাচ্ছে এই কারণে, কারণ এখন তো যেহেতু দেশের এই প্রেক্ষাপটে একটি নির্দলীয় সরকার রয়েছে এবং আমরাও একটি বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে থেকে কিন্তু আন্দোলনটা করেছি, এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ নাহিদ যারা রয়েছে উপদেষ্টা, তাদের সকলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। আমি তো ওপেন বলতেছি, নেতৃত্বে, তাদের নেতৃত্ব মেনে আমরা ছিলাম। সেখানে আমরা কোনো ক্রেডিট দাবি করে নেই, আমরা কোনো ক্রেডিট দাবি করি না। আমরা মিডিয়াকে আমরা শুধুমাত্র এই কারণে বলছি এই কথাগুলো, যে মিডিয়া আজকে যেভাবে
একটি টোটাল ভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে। আমি আপনাকে এই বিষয়ে আরেকটি বিষয় আছে মিডিয়ার মাধ্যমে বলে যাই, যেখানে এখানে তারাও সচেতন ভাবে তারা বিষয় লক্ষ্য করবেন। আজকের দিনেও আপনি লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের নাম তারেক রহমান না লিখে হেডলাইনে তারেক লিখে, লক্ষ্য করে দেখবেন, এগুলো খুবই নিন্দনীয়। আমি নিন্দা জানাচ্ছি ইচ্ছাকৃতভাবে। এটি হলো তরুণ প্রজন্মকে বিগত সময়ে যেভাবে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মিডিয়াকে ব্যবহার করে যেভাবে এই শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত করতে চেয়েছে, এবং আজকে কিন্তু সেটার একটা ফয়সালা নির্দলীয় সরকারের আমলে হয়ে গেল। তো আমি যেটি বলতে চাচ্ছি, এগুলো ছাত্র হলো সংসদ নির্বাচন কবে ইচ্ছাকৃত। চান? হ্যাঁ, জি। ছাত্র সংসদ নির্বাচন আগে চান না জাতীয় সংসদ নির্বাচন আগে চান? না, এটি একটি কিন্তু জাতীয় ইস্যু। কারণ হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে আমাদের একটি সফল আন্দোলন হওয়ার পরও জাতীয় ঐক্য আমাদের মধ্যে রয়েছে, বৃহৎ স্বার্থে কিন্তু আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ ফেসিবাদের বিরুদ্ধে, এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব ইস্যুতে আমরা এক রয়েছি। কিন্তু আপনি যদি এই পর্যায়ে এসে যদি লক্ষ্য করে দেখেন যে নির্বাচনের যে রুটম্যাপ, এটি যদি আপনি ঘোষণা না করেন, আপনি আরো বড় বড় ষড়যন্ত্র ঘটবে। কারণ আমি তো একটু আগেই বললাম, আপনি দেখি স্পষ্ট করে বলেন কোনটা আগে চান, আমরা একটু অন্য জায়গায় যাব। আমি সেটাই বলছি, সেজন্য আমি বলছি আমি রুটম্যাপটা আমার মনে হয় এই রাষ্ট্রের স্বার্থে, হয়তোবা এক একজনের স্বার্থ এক রকম থাকবে, তারা ভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পদে এখনো আপনি তারাই রয়েছে, সরাসরি বলছে তারাই রয়েছে, মিডিয়া হাউসের মালিক তারাই রয়েছে। আপনি ষড়যন্ত্র করার জন্য যত এলিমেন্টস প্রয়োজন সব জায়গায় তারা বসেই রয়েছে। আমি আপনার কথা একদম স্পষ্ট করেছি। আপনারা ছাত্র শিবির কি চান, ছাত্র সংসদ নির্বাচন আগে নাকি আপনারা জাতীয় নির্বাচনের রোডম্যাপটা আগে চান? ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা বলতে চাই আমরা, যে বিগত আওয়ামী দুঃশাসন বা তারও আগে বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে ক্যাম্পাসগুলোতে খুব একটা উল্লেখযোগ্য ক্যাম্পাস নেই যেখানে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে। খুব রিসেন্টলি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা নির্বাচন দেখার সুযোগ হয়েছে আমাদের। এর আগে আমাদের লাইফে বা ছাত্র রাজনীতির অঙ্গনে আমরা দেখি নাই ছাত্র সংসদ নির্বাচনের সেই ইতিহাস আমাদের কাছে জানা নেই। ইসলামী ছাত্র শিবির যেটা চাই যে বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে যে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে অথবা নির্বাচিত না হলেও তারা এককভাবে ক্যাম্পাসগুলোকে দখলদারিত্বে রেখে তারা ছাত্রদের প্রতি নির্যাতন জুলুম ইত্যাদি করে এসেছে। সেক্ষেত্রে আমরা চাই যে দলীয় সরকারের অধীনে নির্বাচিত আগের ইতিহাসগুলো খুবই সুখকর ছিল না, আমার কাছে এটা মনে হয়ে আসছে। অনেকটা জোর করে নির্বাচন নিয়ে নেওয়া বা ইত্যাদি। সেক্ষেত্রে আমরা এখন যেটা চাই যে একটা নির্দলীয় সরকার, এখানে সবার কথা বলার রাইটস আছে দেখতে পাচ্ছি। কাজে সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে ছাত্র সংসদ নির্বাচনটা এই মুহূর্তে খুব বেশি দরকারটা এই জন্য যে একটা নেতৃত্বের বড় ক্রাইসিসও আছে আমাদের সমাজে, বা জাতীয় রাজনীতিতে নেতৃত্বের একটা চরম সংকট চলছে আর কি। যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতির যে সংস্কারের কথাগুলো আসছে, এই সংস্কারটা তখনই যথার্থ হবে যখনই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের প্রতিনিধিকে পাবে। আর এটা যখনই আমরা প্রত্যেক ক্যাম্পাসে দেখতে পাবো, তখনই ছাত্র রাজনীতির যে আমূল পরিবর্তন যেটা আমরা চাচ্ছি বা পুরো ছাত্র বা এই প্রজন্ম যেটা চাচ্ছে, সেটার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা বেশি জরুরি, এবং আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটা হওয়া উচিত। জি হাসনাত, দুটি বৃহৎ ছাত্র সংগঠন দু ধরনের মত দিল। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয়, তারপরে এই মুহূর্তে আপনারা যেহেতু ভ্যানগার্ড বলছেন আপনি বাংলাদেশের রাজনীতির, আপনাদের মতামত কি? আচ্ছা, এখানে দুইটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে আমরাও যদি অতীতের ইতিহাস দেখি, সেখানে দেখব যে নির্বাচিত যে সরকারের অধীনে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে, একটি রাজনৈতিক প্রবণতাই থাকে ক্যাম্পাসগুলোকে একটা নিয়ন্ত্রণ করা, এবং এটির রাজনৈতিক প্রবণতা আমরা ৭৩-এর পরে দেখেছি যে শেখ মুজিবের তত্ত্বাবধানে যে ইলেকশনগুলো হয়েছে, আমাদের সেখানে ব্যালট বক্স মহসিন হলে নিয়ে সেখানে ব্যালট সিলগালা করা হয়েছে। আপনি যদি হাসিনার আমলে নির্বাচনটি দেখেন, সেখানে আমরা দেখেছি যে যেখানে ভিপি নূর নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু আমি সেখানে ভোটার ছিলাম। আমি আমার হলে দেখেছি সেখানে কিভাবে কৃত্রিম লাইন করে সেখানে নির্বাচনটি পরিচালনা করা হয়েছে। এবং এটাকে একটা রাজনৈতিক প্রবণতা থাকে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ করার একটা মনস্তাত্ত্বিক প্রবণতা থাকে। সেই জায়গা থেকে আমরা মনে করি যদি একটি যেমন অন্তর্বর্তীকালীন সরকার যেটির জন্য, বা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটির জন্যই কি বিএনপি দীর্ঘদিন একটি আন্দোলন করে এসেছিল, যে কারণ কি
যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তখন এই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক একইভাবে আমরা মনে করি এটিকে যেহেতু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, এটার একটা ফিল্ড টেস্ট হয়ে যেতে পারে ছাত্র সংসদ ইলেকশনের মধ্য দিয়ে, যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচন পরিচালনা করার জন্য কতটা সক্ষম হয়েছে সেটির একটা ফিল্ড টেস্ট হয়ে যেতে পারে আপনার হচ্ছে এই ছাত্র সংসদগুলো ইলেকশনের মধ্য দিয়ে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যদি প্রচলিত রাজনৈতিক কাঠামোগুলো দেখি, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কাঠামো, সেখানে কিন্তু ছাত্র সংগঠনগুলো, এখানে আমাদের একদম সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো দুইটি ছাত্র সংগঠন রয়েছে, যে বর্তমান ছাত্র রাজনীতির যেই কাঠামোটি রয়েছে এটি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতপার্থক্য রয়েছে, যে এটির একটি সংস্কারের একটি জায়গা, বা এখন বর্তমানে ছাত্র রাজনীতির একটি আগের মতো যে মাদার পার্টি আমাকে সেন্ট্রালে বসে একটি নির্দেশনা দিবে সেটির বাস্তবায়ন আমি ক্যাম্পাসে করব। দেখা গিয়েছে কি ছাত্রলীগীয় রাজনীতিতে আমরা কি দেখেছি, যে বাজেট পাশের পূর্বেই আমরা দেখেছি ব্যানার নিয়ে বাজেটকে স্বাগত জানানোর জন্য দেওয়া হয়েছে, এবং সেই কমিটিগুলোকে কারা অ্যাপ্রুভ করতো, সেই কমিটিগুলোকে অ্যাপ্রুভ করতে হচ্ছে মাদার টিমের যারা প্রধান ছিল তারা। এখন কিন্তু শিক্ষার্থীরা এর পরিবর্তন চায়। শিক্ষার্থীরা চায় কি? শিক্ষার্থীরা চায় হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো তাদের নিজেদের একটা বক্তব্য থাকুক, তারা নিজেদের একটি মতামত থাকুক, যেটির মধ্য দিয়ে লেজুর ভিত্তির জায়গাটিতে সেখানে একটা কাট করতে চায়, অর্থাৎ যেটির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটবে, এবং যারা ছাত্র নেতা থাকবে তাদের যদি এমন একটি সিচুয়েশন তৈরি হয় যে তাদের মাদার পার্টির এগেনস্টে যেতে হতে পারে কোনো একটি প্রিন্সিপালে, তখন তারা ছাত্রদের মতামতের গুরুত্ব দিয়ে প্রয়োজনে তারা তাদের মাদার টিমের এগেনস্টে যাবে, ইন প্রিন্সিপালস এগেনস্টে যাবে। এই যে চর্চাটি, এই যে রাজনৈতিক যে সংস্কৃতিটি এখনই কিন্তু আমাদের এই রাজনীতিতে নেই। আমাদের এই যদি দেখি, আমাদের এই প্রজন্ম, আমরা যাদেরকে জেনজেট বলি, যাদের মধ্যে একটা ক্ষোভ ক্রিয়েট হয়েছিল শেখ হাসিনার প্রতি, এখন এই রাজনৈতিক ধারাটি অব্যাহত রেখে যদি আমি একটা নির্বাচন দেই, অর্থাৎ একটি দলীয় সরকারের অধীনে যদি আমি নির্বাচন দেই, তখন কিন্তু আবার একটি প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ তৈরি হওয়ার, আমি বলছি না যে তৈরি হবে, বরং তৈরি হওয়ার একটি উপলক্ষ হতে পারে। সেই জায়গাটি এড়িয়ে যাওয়ার জন্য, বা এই উপলক্ষ যেন তৈরি না হয়, সেজন্য আমরা মনে করি নির্দলীয় সরকারের অধীনেই ছাত্র সংসদগুলো আসা উচিত, যেখানে ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবে, যেটি ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ক্যাম্পাসগুলোতে কাজ করবে। রাকিবুল ইসলাম রাকিব, হাসনাত যে কথাটি বললো, এই যে একটি স্বপ্নের কথা বললো যে ছাত্র সংগঠনগুলো বা ক্যাম্পাসে কি রাজনীতি হবে, লেজুর বৃত্তি থেকে বের হয়ে যাওয়া, সেটি হোক ছাত্রদল বা ছাত্র শিবিরের ক্ষেত্রে, এটি কি ছাত্রদলের সভাপতি হিসেবে সম্ভব? আপনার কাছে কি মনে হয়, আপনারা পারবেন আপনাদের যে কেন্দ্রীয় নেতা, আপনাদের যে তারেক রহমান বা খালেদা জিয়া, তাদের কাছ থেকে বের হয়ে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সেই সামর্থ্য বা শক্তি আছে কিনা? আমি সেটা জানবো। দর্শক তারা নিচ্ছে, আমরা ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম তারুণ্যের বেজনী। আমরা ছিলাম ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আপনার কাছে। আপনার কাছে আমি একটি বিরতির আগে বিষয় জানতে চাই, সঙ্গে একটু যুক্ত করতে চাই একটি বিষয়। সম্প্রতি আপনি জানেন যে চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে, সেখানে একটি সাম্প্রদায়িক ইস্যুতে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এবং সেটি নিয়ে আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ তারা নানানভাবে মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, এবং সেই বক্তব্যটি তারা কিভাবে দিচ্ছে সেটা নিয়ে আমাদের নানা প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? দুটি বিষয় আপনি বলবেন। জি, আমি এটি লাস্টে একটু বলবো, কিন্তু আমার মূল যে বক্তব্য সেখানে হলো ভুলভাবে ব্যাখ্যা, মানে আমি বক্তব্য শেষ করার আগে চলে যাওয়া হয়েছে। সেটি হলো ডাকসু নির্বাচন কিংবা ছাত্র সংসদ নির্বাচন সহ জাতীয় নির্বাচন প্রশ্ন করেছেন। প্রশ্নটি আমার স্পেসিফিক উত্তর হলো যে আমরা চেয়েছি, আমি বলেছি আপনারা ভুলভাবে ব্যাখ্যা করেছেন, সেটি হলো আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রুটম্যাপ চাই এই রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, এই যে একটি আমাদের মধ্যে ঐক্য ঘুরে উঠেছে সেগুলো রক্ষায়, অর্থাৎ সার্বিক প্রেক্ষাপটে একটি রুটম্যাপ আমরা চাই। নির্বাচনের জাতীয় নির্বাচনের একটা রুটম্যাপ, তারপরে খুনি হাসিনা ভারতে বসে আছে সেও জানবে এই বাংলাদেশে এই স্টাইলে যাবে, সারা বিশ্ব জানবে যে না বাংলাদেশের রুটম্যাপটা এটা। যদি হয়ে থাকে, সারা বিশ্বের তো রাজনীতিক স্পষ্ট, সামরিক শাসন থাকলে কিন্তু তারা কথা বলে দেয় যে আমরা 2 বছর থাকবো। আপনি লক্ষ্য করে দেখবেন সামরিক শাসনটা কিন্তু বলতে বাধ্য হয় বিভিন্ন আলোচনার মাধ্যমে, সেহেতু এখানে একটা রুটম্যাপ চলে আসবে, আমাদের বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এক রুটম্যাপ প্রকাশ করলেই এই বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার রাজনৈতিক মেধা থেকে বললাম। দ্বিতীয়ত সেক্ষেত্রে আমি জানতে চাই, না প্লিজ, আমি আপনারা ছাত্র সংসদ নির্বাচন আগে চান না স্পষ্টভাবে বলছি আবারও, আমরা একটি জাতীয় নির্বাচনের রুটম্যাপ চাই। এরপর
এই রুটম্যাপ ঘোষণার পর আপনি ছাত্র সংসদ হবে, কোনো সমস্যা নেই, জি, কোনো সমস্যা নেই। এই নির্দলীয় সরকারের অধীনে আমরা ছাত্র সংসদ নির্বাচন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে, কিন্তু স্পেসিফিকলি অবশ্যই জাতীয় যে আকাঙ্ক্ষা এবং এই যে যত ষড়যন্ত্র, আপনি স্টুডেন্টদের বলেন যেগুলো মোকাবেলা করার জন্য, হোয়াট ইজ দিস, এটা তো হবে না। যে আমরা ভিডিও যে প্রশ্ন করেছিলাম, প্লিজ, হ্যাঁ আমি শেষ করে নিই। এখনও যখন বড় বড় ঘটনা ঘটে আপনি স্টুডেন্টদের উপর ডিপেন্ড করতে হয়, কিংবা অপর কোনো বিষয়ের উপর ডিপেন্ড করতে হয়। এই বাংলাদেশে এখন পুলিশের কোনো ভূমিকা আছে, গোয়েন্দা সংস্থার কোনো ভূমিকা আছে, এগুলো তো নেই। এগুলো তো আপনি বললেই হয়ে যাবে না। সেজন্য একটা রুট ম্যাপের দিকে চলে যাবেন যে হ্যাঁ বাংলাদেশের সামনে এই ধরনের সাধারণ জনগণের অংশগ্রহণ করবে, তখন সবগুলো সংস্কার করে তারপরে আপনি নির্বাচন দেবেন। এবং এর মধ্যেই আপনি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন আমাদের দাবি। আমরা হাসিনার সময় দাবি চেয়েছি, এই নির্দলীয় সরকারের অধীনেও আমরা ছাত্র সংসদ করার জন্য আমরা একদম রয়েছি। স্পষ্ট ধন্যবাদ। বুঝতে পেরেছি। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনি বলেছেন যে ওই চট্টগ্রামের যে এই ইসকন কেন্দ্রিক যে ঘটনা, আমি আপনাকে স্পষ্টভাবে একটি বক্তব্য রেখে যেতে চাই। আমাদের ফেসিবাদের বিরুদ্ধে এবং বিগত 15.5 বছরে এই ভারতের যে ভূমিকা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, যে ধরনের মানে বাজে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, সেগুলো সাধারণ জনগণ কখনো গ্রহণ করেনি। এখন তারা যে ধরনের নজির স্থাপন করছে, এগুলো সাধারণ জনগণ থেকে আরো দূরত্ব নিয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে। দ্বিতীয়ত একটি কথা আমি বলতে চাই, এটা আমার বক্তব্য না, কিন্তু এটি হলো, আপনি গতকাল সেদিন আমি একটা পত্রিকা কলামে পড়ছিলাম যে এই যে ইসকনরা তারা যে এই যে সাংঘর্ষিক পরিস্থিতি বাংলাদেশে ক্রিয়েট করলো, এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে যে প্রেস রিলিজের মাধ্যমে যে আরো এটাকে উস্কানিমূলক যে কর্মকাণ্ড করে যাচ্ছে, এতে কিন্তু সারা দেশের যে যারা ভদ্র, যারা এই দেশের নিজেদের নাগরিক দাবি করে হিন্দু সমাজের যারা মানে ভালো মানুষগুলো, তারা কিন্তু এই সমাজে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে বিনা কারণে। তাদের কোনো অপরাধ নেই, কিন্তু সামাজিকভাবে তারা জনরোষের সম্মুখীন হচ্ছে যে তুমি যাদেরকে, যে ধর্ম অনুসারী সেই ধর্মের লোকজন এই কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, এবং প্রতিবেশী এত বৃহৎ একটি রাষ্ট্র, আমরা বুঝতে পেরেছি এই কাজগুলো। আপনি একটু বলবেন, এই যে সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই আমাদের প্রতিবেশী দেশ ভারতের মিডিয়াগুলো দেখেন, পর্যবেক্ষণ করেন, দেখবার কথা। এই যে মিডিয়ারও যে ভূমিকা কিংবা আমাদের দেশের সামগ্রিক বিষয়গুলো নিয়ে এখনো তারা নানান কথা বলছে, এ নিয়ে ছাত্র শিবিরের অবস্থান কি? আমরা যদি বলি তাহলে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের ডিপ্লোমেসি যেভাবে গড়ে ওঠার কথা ছিল, এটা হলো সম্পূর্ণ উল্টাটা। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের ডিপ্লোমেসি হবে। এখানে আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে যে তাদের সম্পর্কটা ছিল একটা দলের সাথে, আর এই দলীয় দলের সাথে সম্পর্ক হওয়ার কারণে যেটা ঘটেছে যে বাংলাদেশের আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষই ইন্ডিয়ার এই মানে নীতি নৈতিকতা বা ইন্ডিয়ার এই পলিসির কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইন্টারনাল ইস্যু নিয়ে তারা ইন্টারফেয়ার করে, যেটা আমরা দেখলাম। তারা স্টেটমেন্ট দেয়, তারা এমবেসি ঘেরাও করে, ইত্যাদি ইত্যাদি ঘটে যাচ্ছে। এক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে পারি যে প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু বাস্তবতা যেটা হলো যে তারা আমাদেরকে আসলে হেট করে, আর যারা আমাদেরকে হেট করে আমরা তাদেরকে লাভ করতে পারি না। আমাদের এই নীতিতেই আসা উচিত, এবং এই প্রজন্ম সেটাই ফিল করে। কাজেই ইন্ডিয়ার ব্যাপারে এই প্রজন্ম যেটা চায়, এখন এই প্রজন্ম বা এই বাংলাদেশের মানুষ যেটা চায়, আমার মনে হয় সেটাই হওয়া উচিত। ইন্ডিয়ার পলিসি চেঞ্জ করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে পলিসি হওয়া উচিত সেটা যদি হয়, সেই সময় আলোচনাটা ভিন্ন হতে পারে। এখন আমাদের বক্তব্য এরকমই হওয়া উচিত যে এদেশের জনগণ যাদেরকে ফিল করে না, কোনো রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র সংগঠন, তাদেরও আমার মনে হয় এই জায়গা থেকে দূরে সরে আসা উচিত। জি, হাসনাত আব্দুল্লাহ, একটু জানতে চাই, এই দেশের তরুণরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি আমরা বলি, মানে আপনি একটি স্ট্যাটাসও দিয়েছেন কিছুক্ষণ আগে, আমাদের এই শো শুরু হওয়ার আগে আমরা দেখেছি। বিষয়টা কি, আপনারা কি ভারত বিরোধী নাকি ভারতের আচরণ বিরোধী? বিষয়টি কি আসলে, এই যে সম্প্রতি বিষয়ে তাদের আচরণ দেখছেন? আমরা ভারত বিরোধী নয়, আমরা ভারতের আধিপত্যের বিরোধী। আপনি যদি দেখেন, ভারত সবসময় সবসময় গেম খেলে আসছে, সেটা ধর্মীয় একটি ট্রাম্প কার্ড। কিন্তু আপনাকে একটি জিনিস বুঝতে হবে, ভারতের চারপাশের যে দেশগুলো রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এবং একমাত্র ভারত মনে হয় দেশ যার প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই। ভারত বিশ্ব মিডিয়াতে এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে শুধুমাত্র যে ভারতে হিন্দু বেশি এবং বাংলাদেশে মুসলমান বেশি হওয়ার কারণে এই যে একটি কন্ট্রাডিকশন, এই কারণে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি খারাপ। বিষয়টি এমন না। নেপালে হিন্দু
সংখ্যা হিন্দু আধিক্য হওয়ার পরেও কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটি ভালো নেই। সুতরাং আমাকে দেখতে হবে যে ভারতের সমস্যাটি কোথায়। ভারতের সমস্যা হচ্ছে ভারত হচ্ছে একটা আগ্রাসী রাষ্ট্র, তাদের মধ্যে এখনো পর্যন্ত কলোনিয়াল একটি মাইন্ডসেট রয়েছে এবং এটা আধিপত্যবাদের যেই ধারণাটি সেটি ভারতের মধ্যে রয়েছে এবং ভারত সেই আধিপত্য ধারণাটি আওয়ামী লীগের মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। সেজন্য ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের না হয়ে বরং এটি হয়েছে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক। সুতরাং ভারতের এখন হাই টাইম এসেছে, ভারত এই তারুণ্যের ভয়েসকে প্রাধান্য দিয়ে তারা এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগের ল্যান্সে বাংলাদেশকে দেখতে চায় নাকি জনমানুষের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে চায়। যদি তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখে তাহলে এটি তাদের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ভুল সিদ্ধান্ত হবে। তাদেরকে জনগণের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে এটি বলতে হবে যে ভারতীয় আধিপত্যের নিপাত যাক এবং ভারতীয় আধিপত্যকে আমরা আর আপোষকামী কোনো দৃষ্টিতে আমরা দেখব না। এই তরুণ প্রজন্ম শেখ হাসিনাকে আমরা বাধ্য করেছি পালিয়ে যেতে। আমাদের এই ক্ষেত্রে কিন্তু ভারতের এই যে শেখ হাসিনাকে এই একটা দানব হয়ে ওঠার পিছনে ভারতের কিন্তু একটি ভূমিকা রয়েছে। সুতরাং ভারতের যে আধিপত্যবাদী যেই একটা আচরণ রয়েছে সেই আচরণ কিন্তু এই তরুণ প্রজন্ম ভুলে যায়নি। সুতরাং ভারতকে খুব দ্রুততম সময়ে তার যে এক ধরনের বাংলাদেশের যে পলিসিটি এই পলিসিটি রিভাইজ করতে হবে। না হয় আমাদের সর্বশেষ যে বিষয়টি ভারতের যেই গণমানুষ রয়েছে ভারতের মানুষের সাথে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো ধরনের খারাপ সম্পর্ক রয়েছে বিষয়টি এমন না। কালচারালি সেখানে সোশ্যালি আর্থিকভাবে আমরা অনেক কিছুতে রিসিপ্রোকাল একটি সম্পর্ক, তাদের সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু ভারত সরকারকে তাদের দ্রুততম সময়ে যদি তারা কোনো সিদ্ধান্ত না পৌঁছে আমরা এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামটি অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম রাকিব, হাসনাত আব্দুল এবং মঞ্জুর ইসলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম তিনটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতার সঙ্গে এবং তারা সকলে একমত ছিলেন যে বাংলাদেশে যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিজয় চলছে এই বিজয়কে তারা তারুণ্যের বিজয় বলছে এবং এই তারুণ্যের বিজয় নিশ্চয়ই ধরে রাখতে আগামীতেও তারা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।